নমস্কার, এনজিও সম্রাট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি সম্রাট চট্টোপাধ্যায়, এনজিও অ্যাক্টিভিস্ট। আপনারা দেখছেন বাংলা ভাষায় সব থেকে জনপ্রিয় এনজিও রিলেটেড ইউটিউব চ্যানেল এনজিও সম্রাট। আজকে আপনাদের জন্য রোজগারমুখী প্রকল্প নিয়ে কিছু বলতে চাই। আমার প্রিয় বন্ধুরা যারা সোসাইটি, ট্রাস্ট বা সেকশন 8 কোম্পানি পরিচালনা করছেন এবং যাদের অ্যাক্টিভিটিস পোর্শনে স্কুল বা এডুকেশন ইনস্টিটিউট বা ডে কেয়ার সেন্টার বা চাইল্ড কেয়ার হোম এরকম কথা লেখা আছে, অর্থাৎ যারা এডুকেশন সেক্টর নিয়ে কাজ করছেন, তাদের জন্য একটি সুখবর দিতে চাই এবং তাদের রোজগারমুখী প্রকল্প নিয়ে আমার আজকের বলা। তবে সবার আগে বলবো যে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কীরকমভাবে কাজটি করবেন। তো রোজগারমুখী প্রকল্প, ডে কেয়ার সেন্টার বা চাইল্ড কেয়ার হোম বা চাইল্ড কেয়ার সেন্টার বা ক্রেচ, এটাই আজকের বিষয়। মনে রাখতে হবে যে বাবা মারা যখন কর্মস্থলে যাচ্ছেন তখন তাদের সন্তানদের অনেক ক্ষেত্রেই কোনো একটা নির্দিষ্ট জায়গায় রেখে যান, সেটাকেই বলা হচ্ছে ক্রেচ বা ডে কেয়ার সেন্টার। সাধারণত আমরা দেখি যে ক্রেচ ইউরোপীয় দেশগুলিতে বেশি ব্যবহৃত শব্দ। ইউরোপীয় দেশগুলিতে বেশি ব্যবহৃত শব্দ হচ্ছে ক্রেচ, যেখানে খুব ছোট শিশুদের রাখা হয়, শিশুদের যত্ন দেওয়া হয়, তাদেরকে যত্ন করা হয় সেখানে। ইউরোপীয় দেশগুলিতে এই ক্রেচ শব্দটির ব্যবহার কিন্তু সব থেকে বেশি। আবার যদি আমরা অন্যদিকে তাকাই, ডে কেয়ার সেন্টার, এই ডে কেয়ার সেন্টার আমরা দেখছি উত্তর আমেরিকার বিভিন্ন দেশগুলিতে আমরা দেখতে পাচ্ছি। তো এই ডে কেয়ার সেন্টারে কিন্তু একটু বড় বয়সের শিশুরা থাকে, মোটামুটি তাদের বয়স 11 থেকে 12 বছর পর্যন্ত। তাহলে কি বললাম যে ক্রেচ হচ্ছে অপেক্ষাকৃত ছোটদের জন্য, আর ডে কেয়ার সেন্টার একটু বড় শিশুদের জন্য, 11 থেকে 12 বছর পর্যন্ত বয়সীদের জন্য। এই দুটো ডিফারেন্স, মূলগত এইটুকু পার্থক্যই আমরা পাচ্ছি এই ক্রেচ এবং ডে কেয়ার সেন্টারের থেকে। এর বৈশিষ্ট্য কেমন হতে পারে এবার সেটা নিয়ে বলা যাক। প্রথমেই বলবো, যারা বাচ্চাদের নিয়ে চলার মানসিকতা রাখেন তারাই কিন্তু এই প্রজেক্টে আসবেন, এবং যাদের কোনো অভিজ্ঞতা আছে, বাচ্চাদের হ্যান্ডেল করার কোনো অভিজ্ঞতা আছে, বাচ্চাদের সাথে সময় কাটানোর খুব অভিজ্ঞতা আছে, তাদের ক্ষেত্রে এটা খুবই সুইটেবল হতে পারে। সময়ের হেরফের কিন্তু মানিয়ে নিতে হবে। অনেক ক্ষেত্রেই এই ক্রেচ বা ডে কেয়ার সেন্টারে বাবা মায়েরা যখন তাদের সন্তানদের রাখেন, তখন হয় কি, অনেক বাবা মা হয়তো প্রফেশনালি অন্য সময় ব্যস্ত হয়ে পড়েন, যে সময়ে ক্রেচ চলে সেই সময় হয়তো তারা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন, তাই একটু হেরফের হয়ে যায়। তো যারা ক্রেচ চালাবেন, এটা কিন্তু বুদ্ধিমত্তার সাথে আপনাদের কিন্তু মেনটেন করতে হবে, বা যারা ডে কেয়ার সেন্টার চালাবেন, কারণ অনেক বাবা মাই কিন্তু তাদের কর্মসূচি ঠিক থাকে না, সময়ের একটু হেরফের হয়। তো এটা কিন্তু মানিয়ে নেবেন আপনারা যারা ক্রেচ বা ডে কেয়ার সেন্টার চালাবেন, এটা কিন্তু বুদ্ধিমত্তার সাথে আপনাদের কিন্তু মেনটেন করতে হবে। স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার দিকে দৃষ্টি রাখবেন, কারণ বাচ্চারা আপনাদের সেন্টারেই বেশিক্ষণ থাকবে। তো সেখানে কিন্তু ফার্স্ট এডের ব্যবস্থা অবশ্যই রাখবেন, এবং শিশু চিকিৎসকদের একটা তালিকা রাখবেন আপনার কাছাকাছি, যেখানে যদি কোনো প্রয়োজন হয় সেখানে যাতে কন্ট্যাক্ট করা যায়, বা কোনো হাসপাতাল বা কোনো নার্সিং হোমের নাম্বার এবং লোকেশনটা ঠিকঠাকভাবে জেনে কিন্তু সেই কাজটি হাত দেবেন। ভালো আয়া রাখবেন, বাচ্চারা তো আপনার কাছে থাকবে, তাই ওরা ছোট, ওরা তো অনেক কিছু জানে না, সেই জন্য কিন্তু ভালো আয়া রাখতে হবে, এবং শিশুদের উপযোগী খেলনা রাখতে হবে, শিশুদের উপযোগী খেলনা রাখতে হবে। বিশ্রামের ব্যবস্থাটা যেন ঠিকঠাক থাকে, ওরা তো বিশ্রাম নেবে, মাঝে মাঝে ঘুমিয়ে পড়বে, সুতরাং বিশ্রামের জায়গাটা কিন্তু ঠিকঠাক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতে হবে। হোমওয়ার্ক করবে, যেহেতু অনেকটা সময় আপনাদের ক্রেচ বা ডে কেয়ার সেন্টারে ওরা এসে কাটাবে, তাই ওখানে কিন্তু হোমওয়ার্ক ওরা করবে। সেই হোমওয়ার্ক করার কিন্তু পরিবেশ এবং কিছুটা সাহায্যও আপনাকে করতে হতে পারে, সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখবেন। নিরাপত্তার দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন, এবং এই নিরাপত্তার স্বার্থে বলবো যে ওদেরকে কিন্তু আই কার্ড সবাইকে ইস্যু করবেন, যাতে করে একটা ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে চলে। তো এই আই কার্ডের ক্ষেত্রে আপনারা খুব গুরুত্ব দিয়ে সেটা সুন্দর করে তৈরি করবেন। এই রকমভাবে আপনারা কিন্তু ডে কেয়ার সেন্টারটিকে বা ক্রেচকে এগিয়ে নিয়ে যাবেন।
এবার বলবো যে যেহেতু অনেক সময় বাচ্চারা বা অনেক দিন ধরে বাচ্চারা আপনাদের সাথে মেলামেশা করবে, তাই ওদের অনেক সময় একঘেয়েমি আসতে পারে। তো সেই একঘেয়েমি যাতে না আসে সেজন্য আমি কিছু টিপস দিতে চাইবো। আপনারাও বিবেচনা অনুযায়ী করতে পারেন, তবে আমি কিছু নর্মাল টিপস দেব যাতে করে ওদের একঘেয়েমিটা কাটবে। সেটা হচ্ছে কি কি সেটা না, পছন্দের প্রাণী সাজা। অনেক সময় পছন্দের প্রাণী সেজে ওদেরকে মজা দিতে হবে। নাটকের নির্বাচিত অংশের অভিনয় করে দেখাতে হবে বা ওদেরকে ইনভলভ করতে হবে, বা বলতে হবে বন্ধুর ছবি আঁকতে, পাশের যে বন্ধু আছে সেই বন্ধুর ছবি তুমি আঁকো, এইভাবে ওদেরকে ইনভলভ করতে হবে। স্পোকেন ইংলিশ বা হিন্দি যদি একটু মজার ছলে শেখানো যায় খুব ভালো হয়। বাগান করতে শেখাতে হবে। বাগানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাগান করতে শেখালে ওদের মনোসংযোগ বৃদ্ধি পায়, ওরা খুব আনন্দিত হয়। নিয়মানুবর্তিতা শেখাতে হবে। নিয়মানুবর্তিতার জায়গাটাতে আবার কি হতে পারে না, নিয়মানুবর্তিতা যেমন শেখাতে হবে যে বই খাতা গুছিয়ে রাখতে হয়, এগুলো শেখাতে হবে। বাজারের ব্যাগ বা ছাতা এগিয়ে দিতে হয়, বাড়িতে বড় কেউ আসলে বা কেউ বেরোতে চাইলে ছাতা বা ব্যাগ এগিয়ে দিতে হয় বৃষ্টির সময়, সেইগুলো বলতে হবে, সেইগুলো বুঝিয়ে দিতে হবে। বৃষ্টির সময় ছাতা প্রয়োজন, রোদের সময় ছাতা প্রয়োজন, তুমি একটু কিভাবে এগিয়ে দেবে তোমার বাবাকে বা তোমার মাকে বা তোমার দাদুকে, এগুলো একটু শেখাতে হয়। বোতলে জল ভরা কিভাবে করতে হয়, বোতলে কিভাবে জল ভরতে হয়, এটা শেখানো যেতে পারে। দাঁত দিয়ে নখ কাটা, এটা একটা খুব বাজে অভ্যাস, এটা ত্যাগ করতে হবে, এটা শেখানো যেতে পারে। এইরকমভাবে কিন্তু বিভিন্ন জিনিস বাচ্চাদের শেখানো যেতে পারে এই ডে কেয়ার সেন্টার বা ক্রেচ এ। আরেকটি কথা বলবো, যেটা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার খুব দরকার। আপনারা যখনই এই ভিডিওটি দেখছেন এই প্রশ্ন হয়তো আপনাদের মনে উঁকি দেবে, আমি সেটা আগেই বলে দিই যে এর কতগুলি বাচ্চা থাকতে পারে, একটি ইউনিটে কতগুলি বাচ্চা থাকতে পারে। মোটামুটি 30 জন বাচ্চা রাখা যেতে পারে। এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ। সে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বলবো যে এই ডে কেয়ার সেন্টার বা ক্রেজ যেটা হচ্ছে সেটা থেকে আপনারা ফিজ কেমন রাখতে পারবেন। মোটামুটি আমরা যা স্টাডি করেছি তাতে দেখেছি এলাকার উপর নির্ভর করছে এই ফিজ কাঠামোটা। মোটামুটি 2 থেকে 5,000 টাকার মধ্যেই ঘোরাফেরা করছে মাসিক এই ফিজটি। আর এখানে আয় কীরকম হতে পারে আমরা বিভিন্ন জায়গায় স্টাডি করে দেখেছি, মোটামুটি 25 থেকে 40,000 টাকার মতন আয় হতে পারে যদি ক্রেজটি ভালো করে বা আপনার ডে কেয়ার সেন্টারটি ভালো করে চলে। আরেকটি কথা দিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করব যে এই যে আমরা ডে কেয়ার সেন্টার বা ক্রেচ যেটাই চালাই না কেন, এর লক্ষ্য কিন্তু বাচ্চাদের যত্ন নেওয়া, তাদের দুর্বলতার দিকগুলো পর্যবেক্ষণ করা এবং তাদের উন্নতি ঘটানো। আরেকটি কথা বলবো সেটা হচ্ছে এর সম্ভাবনার দিক কেমন আছে, কতটুকু সাকসেস রেশিও কীরকম আসতে পারে বা কতটুকু সাকসেস আসতে পারে। প্রথমেই বলে রাখি যে পরিবার দিন দিন কিন্তু ছোট হচ্ছে। মা বাবা অনেক ক্ষেত্রেই কর্মস্থলে ব্যস্ত হয়ে পড়ছেন দুজনেই, তাদেরকে রাখার কেউ থাকছে না বাড়িতে, বা অনেক বাবা মা চান যে তাদের কাজের মেয়ের কাছে না রেখে একটা সবাই যেখানে আছে সেখানে যাতে করে ইনভলভ করা যায়, তাদের মধ্যে একটা স্বাভাবিক মেলামেশা যদি থাকে তাহলে তাদের অনেক বৃদ্ধি ঘটতে পারে, মানসিক বৃদ্ধি ঘটতে পারে, সেটা বাবা মারা চিন্তা করেন। তো এক্ষেত্রে মফস্বল শহরগুলি যেগুলো রয়েছে আমাদের কলকাতার পাশাপাশি, সেখানে কিন্তু ব্যাপকভাবে এটা ডিম্যান্ড রয়েছে। সুতরাং আপনারা কিন্তু যারা এনজিও পরিচালনা করছেন এবং বাচ্চাদের নিয়ে মূলত কাজ করার জন্য আপনারা উদ্গ্রীব এবং করেন বা করতে ভালোবাসেন বা করতে পারেন, তাদের জন্য এটা খুবই লাভজনক একটি প্রকল্প। সেরকমই কিন্তু স্টাডি রিপোর্টে, আমাদের অন্তত স্টাডি রিপোর্টে সেরকমই উঠে এসছে। তাই এটার জন্যই আপনাদের জানাচ্ছি এটা খুবই লাভদায়ক হতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন যে একটা ফিডব্যাক নিয়ে রাখবেন। ফিডব্যাক অভিভাবকরা আপনাদের কাছ থেকে যে আপনারা যে পরিষেবাটি দিচ্ছেন অভিভাবকরা কি চোখে দিচ্ছে সেই ফিডব্যাকের একটা খাতা রেখে দেবেন, যাতে করে তারা লিখে দিতে পারে যে তাদের পরিষেবাটি কেমন লাগছে। কারণ পরবর্তী যখন আপনার কোনো ব্যাচ শুরু হবে সেক্ষেত্রে মার্কেটিংয়ের ক্ষেত্রে এবং অভিভাবকদের সন্তুষ্টির ক্ষেত্রে এই ফিডব্যাক পোর্শনটি অতি গুরুত্বপূর্ণ। তো
আপনারা কিন্তু এটা শুরু করতেই পারেন। এই ক্রেচ এবং হোম, এই চাইল্ড কেয়ার হোম বা ডে কেয়ার হোম, এটা একটি লাভজনক প্রফেশন আপনাদের হতেই পারে আপনাদের অর্গানাইজেশনের। কারণ আমি অনেক সময় বলার চেষ্টা করি যে অর্গানাইজেশন চালাতে গেলে প্রচুর অর্থের দরকার। সেই অর্থ সব সময় প্রজেক্ট থেকে আসবে না, তাই আমাদের বিভিন্ন পসিবিলিটিস আমাদের খুঁজে দেখতে হবে এবং বেশি কথা বলে কোনো লাভ নেই। দেখা দরকার যে কোথা থেকে আমরা সৎভাবে উপার্জন করে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা নিয়ে যেতে পারবো। আর একটা কথা বলি যে এই কর্মসূচি নিয়ে যেতে গেলে বাচ্চাদের মধ্যে মাঝে মাঝে কিন্তু একটু একঘেয়েমি আসতে পারে। তাই আমার সামার ক্যাম্পের দেখবেন কিছু কম্পোনেন্ট আছে, সেই সামার ক্যাম্পের বা সামার ওয়ার্কশপের কিছু কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট কিন্তু বুদ্ধিমত্তার সাথে আপনারা এর মধ্যে ইনক্লুড করতে পারেন। তো আসুন এরকমভাবে আমরা এগিয়ে যাই। সমাজসেবার যে বৃহৎ কর্মসূচি আমরা শুরু করেছি, সেই কর্মসূচি এগিয়ে নিয়ে চলি এবং আপনাদের কথা দিচ্ছি আরও নানান রকম বিষয় নিয়ে আপনাদের সাথে দ্রুত আসব এবং নিয়মিত থাকব। আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় এনজিও রিলেটেড ইউটিউব চ্যানেল এবং বাংলা ভাষায় সব থেকে জনপ্রিয় এনজিও রিলেটেড ইউটিউব চ্যানেল এনজিও সম্রাট। নমস্কার।